বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন। অভিযোগ ফখরুলের, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি, মন্তব্য তাহেরের। ভোট চাইলেও হিন্দুরা উপেক্ষিত ছিল, খুলনায় দলের সনাতন শাখার সম্মেলনে পরোয়ার। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে সংসদ নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রভাব ফেলবে না দলগুলোর মধ্যকার মতবিরোধ। সিরিজের তৃতীয় টি-20তে আজ উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়াতে চায় স্বাগতিকরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা জনগণকে বিভ্রান্ত করছে। জাতীয় নির্বাচনের বিরোধিতা না করে জনগণের দাবির পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানান তিনি। জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতারা দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেন। কখনো সংখ্যানুপাতিক হারে নির্বাচন, কখনো বা জুলাই সনদের আইনি ভিত্তির। এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াতের নেতৃত্বে 8টি সমমনা ধর্মভিত্তিক দলের। রাজনৈতিক দলের নিম্নকক্ষ উচ্চকক্ষে একটা ডাম্পিং স্টেশন বানানোর আমরা কথা বলছি। জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব রাজপথের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন। বললেন, জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে একটি মহল। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ারের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন নোট অব ডিসেন্ট না রেখে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছে। এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কমিশন। এই কমিশন সেখানে স্বাক্ষর করলাম, দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন সেটা অনেক পার্থক্য। সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা করেছেন, তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। জামাতের বন্ধুদের বলি, 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বেরোতে পেরেছেন। আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না, আমাদের অত বড় লোকসান হবে না, কিন্তু লোকসান আপনাদের বেশি হবে। প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনায় অন্য দলের নেতারা পতিত ফ্যাসিবাদী সরকারের মতো কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান সরকারকে। তাদের শঙ্কা, চলমান সংকট ঘিরে সংঘাত সৃষ্টির। আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন, বহু ধরনের অস্থিতিশীলতার উপাদান এখানে আপনারা যুক্ত করেছেন। আমি আশা করব সরকার কোনো উস্কানির পথে হাঁটবে না। আজকে যদি এই সংস্কার প্রস্তাব আওয়ামী লীগের সামনে হাজির কথা হতো, আওয়ামী লীগ 2 দিনে সব মেনে নিত। উনি জানে যত ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করার কোনো দরকার হয় না। আজকে 8 মাস ধরে বিএনপি নানা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। কেন করছে? কারণ কি বিএনপি জানে যে ক্ষমতায় গেলে তাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে, তাকে প্রত্যেকটা ইস্যু হয়তো পালন করতে হবে। সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না, আমরা সংস্কার চাই না, আমরা বিএনপি যেটা চাই সেটা চাই। এর চেয়ে ব্যাককল এবং আহাম্মক অকৃতজ্ঞ আর কোনো আছে? নির্বাচিত হলে ঐকমত্যে পৌঁছানো সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেন নেতারা। সেই সঙ্গে পুরনো মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠনের কথাও পুনর্ব্যক্ত করেন তারা। আদর্শিক রাজনীতি নিয়ে, সততা নিয়ে টিকে আছি, মানুষের পক্ষে কথা বলছি, আমাদের লড়াই কিন্তু চলবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আর কুমিল্লায় দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা আর নিরপেক্ষ নেই। খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সম্মেলনে তিনি বলেন, গত ৫৪ বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানান গোলাম পরোয়ার। তুমি যদি দাঁড়িপাল্লায় থাকো, জামাতের মিটিংয়ে যাও, তুমি পুজো করতে পারবে না, মা বোনেরা বাড়িতে বেরোতে পারবে না, সিঁদুর নিতে পারবে না, শাখা পড়তে পারবে না, পূজা করবে না। এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা। এই মিথ্যায় আপনারা কান দেবেন না। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। কুমিল্লায় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে এক সমাবেশে তিনি একথা বলেন। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে তাদের সাথে এনসিপির দূরত্ব তৈরি হবে, এমনটাই বলেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে পিরোজপুরে দলীয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি ও জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি সত্য নয়। সংস্কার প্রস্তাবনায় তারা একমত হয়ে আবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যেসব ভিত্তিতে তারা মার্কাকে তালিকাভুক্ত এবং বাদ দেয় সেই নীতিমালা প্রদানের দাবি জানান তিনি। যখন জামাত আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোকে, আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হয়তো ঋদ্ধতা রয়েছে, আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রে হয়েছে। বিষয়টি মোটেও এমন না, বরং হচ্ছে সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের এনসিপির হচ্ছে একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক থাকবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবে, কিন্তু সেসব আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রেস সচিব। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে, এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানোর। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন সহ 5 দাবিতে 19তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শুক্রবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। তাছাড়া জাতীয়করণের গেজেট প্রকাশ না হয় আগামী রোববার প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার 9 মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হয় পুনরায় আন্দোলনে নামে ইবতেদায়ী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। সরকার আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের জাতীয়করণ করবে,
এবং তারই বাস্তবে করার জন্য করতে করতে আজকে এরপরে 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। ভুলে গেল শিক্ষকের মর্যাদা কোথায়। তারা শুধু অত্যাচারই করেন, এক শিক্ষকের মাথায় এত জোরে লাঠিঘাত করছে, 19টি ছেলে লাগে তার মাথায়। আমাদের রোববার জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টা দপ্তরে লং মার্চ আমরা পদক্ষেপ করব, এবং যদি তার মধ্যেও কাজ না হয় তাহলে আমরা হয়তোবা আবার অন্য কোনো কর্মসূচি দিয়ে আমাদের যে আমাদের দাবি, এই দাবি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। আবার যাব সরাসরি তার কাছে। তানভীর, শিক্ষকরা তো আজও অবস্থান কর্মসূচি পালন করছেন, কি বলছেন তারা? শাওন, ইফতেদার মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকেও তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেই অবস্থান কর্মসূচি এখনো চলমান, এবং আমি বর্তমান পরিস্থিতিটা একটু দেখাতে চাই। এখানে ঠিক কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে, জমায়েত হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত এবং অনুদান ছাড়া যেসব স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা আছে তাদেরকে যেটি বলা হয়েছিল যে 2025 সালের 28 জানুয়ারি থেকেই সরকার থেকে বলা হয়েছিল যে পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়ন করা হবে, এবং সেই জাতীয়করণ ঘোষণাটি দেওয়ার পর থেকেই কিন্তু আসলে সবাই একটি আগ্রহের মধ্যে ছিল, সবাই আসলে প্রতীক্ষার মধ্যে ছিল। সেই প্রতীক্ষাটি আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে, কিন্তু তাদের প্রতীক্ষার আসলে এখন পর্যন্ত সমাপ্তি ঘটেনি এই কারণে যে জাতীয়করণের যে ঘোষণা এসেছিল সেটি আসলে বাস্তবায়ন হয়নি, এবং তার কারণেই আজকে হচ্ছে তাদের যে আন্দোলন বা তাদের যে অবস্থান ধর্মঘট, সেই অবস্থান ধর্মঘটের 19তম দিন আজকে। এবং সেই 19তম দিনেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা ঠিক প্রেস ক্লাবের বাইরেই অবস্থান নিয়ে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে বিগত দিনগুলোতে আসলে তারা কি আসলে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছেন, এবং তারা আসলে কি তাদের যে দাবি দেওয়া সেগুলোর বাস্তবায়ন সেগুলো নিয়ে কিন্তু তারা বলেন। তারা এটাও বলেছেন যে এই যে তাদের যে শান্তিপূর্ণ যে অবস্থান ধর্মঘট, সেখানে কিন্তু আসলে তারা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যেই ছিলেন, কিন্তু সেই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যেও কিন্তু আসলে পুলিশ সহিংস হামলা চালিয়েছে, এমন অভিযোগও কিন্তু করেছেন এখানে যারা অবস্থান নিয়েছেন তারা। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে। বিশ্বে প্রতি 8 জনের মধ্যে 1 জন ক্যান্সারে আক্রান্ত। 2050 সালের মধ্যে ক্যান্সার রোগীর সংখ্যা 35 মিলিয়নে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশেও প্রায় 1,84,000 ক্যান্সার রোগী আছেন, যাদের বড় অংশই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আক্রান্তদের অনেকেই সুচিকিৎসা ও পর্যাপ্ত অবকাঠামোর অভাব, আর্থিক অসঙ্গতি ও সচেতনতার অভাবে মৃত্যুর দিকে যাচ্ছে। রাজধানীতে ক্যান্সার কংগ্রেসে এই তথ্যগুলো তুলে ধরেন বিশেষজ্ঞরা। রাজধানীর এক হোটেলে অনকোলজি ক্লাব আয়োজিত 2 দিনের ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসের সমাপনী দিন। 16টি দেশের 31 জন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ সহ 1200 জন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন। এক ব্রিফিংয়ে আয়োজকরা জানান, দেশে প্রায় 1,84,000 ক্যান্সার রোগী আছেন, যাদের বড় অংশই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। 2022 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 1,67,000 নতুন ক্যান্সার রোগী এবং প্রায় 1,16,000 ক্যান্সারজনিত মৃত্যু হতে পারে। ঢাকা সবচেয়ে হাইয়েস্ট, তারপরে চিটাগং, তারপরে সিলেট, রাজশাহী না। দেশে 10 জনের মধ্যে 9 জনই রেডিওথেরাপি পান না। সারা দেশে মেশিন আছে মাত্র 209টি, ফলে কমপক্ষে আরও 180টি মেশিন দরকার। 50 কোটি টাকার মেশিন ঠিক করার জন্য 2 লাখ টাকা লাগবে, বরাদ্দ নাই, মেশিন নষ্ট হয়ে আছে। আবার মেশিন আছে, মেশিন নষ্ট না, মেশিনের মেনটেন্যান্সের জন্য একটা খরচ আছে, ওইটা দিতে পারছেন না, মেশিন চলছে না। ছোট ছোট প্রতিবন্ধকতার জন্য অনেক সচল হওয়ার মতন মেশিনও অচল হয়ে যায়। ক্যান্সার আর্লি ধরা পড়ে না, আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম নাই, দেরিতে আসে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যারা আসে তাদেরকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি না। বিশেষজ্ঞরা জানান, দেশে সঠিক সময়ে ক্যান্সার নির্ণয় হয় না। এর মূল কারণ হলো আক্রান্তরা যথাসময়ে চিকিৎসকের কাছে যান না। উচ্চ মৃত্যুহারের কারণ চিকিৎসা অবকাঠামো, পর্যাপ্ত স্ক্রিনিং প্রোগ্রাম, দক্ষ জনবল ও আর্থিক সামর্থ্যের কথাও বলা হয়েছে ক্যান্সারের উচ্চ মৃত্যুর কারণ হিসাবে। একটা মেশিন দরকার, মেশিনের সাথে আপনার মেশিন যারা চালাবে সেটা দরকার। হ্যাঁ, এডুকেশন, ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সব দরকার। গভর্নমেন্ট যদি এটা আপনার পলিসি চেঞ্জ করে, দেন এভরিবডি উইল স্টার্ট টু টক। ইউ নিড টু হ্যাভ এ ডকুমেন্ট।
বয়স 50 হলেই বাধ্যতামূলক পরীক্ষণের আওতায় আসার মতো বিধি আরোপের আহ্বান রয়েছে বিশেষজ্ঞদের। সরকার একটা আইন করে দেয় যে 50 ঊর্ধ্ব সবাইকে একটা কোলোনোস্কোপি রিপোর্ট নেওয়া হতে হবে। এটা কিন্তু অনেক কঠিন না, এটা জাস্ট একটা সিদ্ধান্তের ব্যাপার। এবং কি হবে, আমার বাসায় যদি আমার বাবা করে বা আমি করি, তখন আমার ছেলে শিখবে যেটা করতে হবে। মানে সরকার সবসময় উদ্যোগ নিতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2025 সালের মধ্যে অন্তত 15 লাখ ক্যান্সার মৃত্যুরোধ করতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। 12 বছরে প্রায় 6930 জন পার্টিসিপেন্টস আমাদের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানির মালিকানা চলে গেছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর হাতে। সিস্টেম লসের নামে এই খাতে সবচেয়ে বেশি লুটপাটের ঘটনা ঘটেছে, যেখানে সরকার ছিল অসহায় বলে জানান ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ক্যাব আয়োজিত ইউথ পার্লামেন্ট অন জাস্ট এনার্জি ট্রানজিশনের 2 দিনব্যাপী সংসদীয় অধিবেশন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আয়োজনে অতিথি ও মডারেটর হিসেবে থাকছেন দেশের বিশ্ববিদ্যালয় সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচিত বর্তমান ও সাবেক প্রতিনিধিরা। চলমান জ্বালানি রূপান্তর যাতে ন্যায্য, ভোক্তা বান্ধব ও পরিবেশ বান্ধব হয়, সেজন্য ক্যাব জ্বালানি রূপান্তর নীতিমালা 2024 বাস্তবায়নের লক্ষ্যে 13 দফা দাবি প্রণয়ন করেছে। আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে বিদ্যুতের এই বড় বড় মেগা প্রকল্পের কেনাকাটার ক্ষেত্রে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচন কিন্তু এটি দেশের একটা ট্রানজিশন। এই ট্রানজিশনে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কী হবে সেটি স্পষ্ট করা দরকার। কাল থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নৌযান বন্ধ রাখার সিদ্ধান্ত জাহাজ মালিকদের। দ্বীপে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন, সরাসরি তার কাছে যাচ্ছি। তুহিন, জাহাজ মালিকদের এই সিদ্ধান্তের পেছনে কারণ কি বলছেন দ্বীপের বাসিন্দারা? জাহাজ মালিকদের এই সিদ্ধান্তের কারণ তারা একটি প্রতিবাদ জানিয়েছে যে দীর্ঘ 8 মাস পর যখন সেন্ট মার্টিন খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য, কিন্তু সেখানে নানা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে রাতে অবস্থান করা যাবে না। রাতে যদি অবস্থান করতে না পারে তাহলে পর্যটকরা কক্সবাজার থেকে সরাসরি এখানে আসবে 6 থেকে 7 ঘন্টার সমুদ্রপথ পাড়ি দিয়ে এসে মাত্র 2 ঘন্টা সময় পাবে। এমনকি বিকেল 3টার সময় তাদেরকে আবার ব্যাক করতে হবে 3টা থেকে 3:30টার ভিতরে। তো এই এত কম সময়ে কোনো পর্যটক বা যাত্রী এখানে সেন্ট মার্টিনের মতো দ্বীপে ঘুরতে আসবে না। এই কারণে তারা বুকিংও দেয়নি, মানে তারা সেই পরিমাণ যাত্রী পাচ্ছে না বিধায় জাহাজ মালিকরা তারা এই সিদ্ধান্তটি জানিয়েছেন। তাদের যে প্রতিবাদের যে ভাষা বা তাদের বক্তব্য অনেকটা যৌক্তিকতা আমরা পেয়েছি যে এখানে পর্যটকদের বহুদিন পর তারা ওয়েলকাম জানাবে, এ ধরনের কোনো প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে আমরা এখনও দেখিনি। আপনি যে জেটিটা দেখছেন, এই জেটিটার অবস্থা যদি আপনি দেখেন, এটা খুবই নড়বড়ে ভাঙাচোরা। এই জেটিতে জাহাজ এসে নোঙর করার মতো অবস্থায় নেই এবং জেটির বিভিন্ন জায়গায় যেখানে যাত্রীরা বা পর্যটকরা জাহাজ থেকে নেমে জেটিতে উঠবেন সেটার এই বেহাল দশা দীর্ঘদিন থেকে। যদি এতদিন পর আনুষ্ঠানিকভাবে যেহেতু যাত্রা শুরু হচ্ছে, সেখানে এই সংস্কারগুলো এখনো পর্যন্ত করা হয়নি। এই কারণেই এই ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া যেই হোটেল রিসোর্ট যেগুলো এখানে পর্যটকদের জন্য এই পুরো দ্বীপ জুড়ে রেডি থাকার কথা, কোনো হোটেল রিসোর্টই এখনও শুরু করেনি। কারণ রাতে যেহেতু অবস্থান করতে পারবে না, কেউ বারবিকিউর আয়োজন করতে পারবে না, অন্যান্য আয়োজন করতে গেলে নানা রকম বিধিনিষেধ আছে, পরিবেশ রক্ষার্থে নানা রকম বিধিনিষেধ দেওয়ার কারণে এই এত বিধিনিষেধ পালন করে কেউ এখানে কিছুটা সময় আনন্দ উচ্ছ্বাস কাটানোর জন্য, যে এখানে সময় কাটানোর জন্য আসবেন, এর জন্যই হয়তো কেউ আসছেন না, কেউ বুকিংও দেয়নি। এই কারণে তারা এই প্রতিবাদটি জানিয়েছে। তারা চাচ্ছে যে সিদ্ধান্তটি সরকার আবার বদল করুক, তাহলে হয়তো আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে এবং এই দ্বীপের অর্থনীতি যেটা ভেঙে পড়েছিল সেই অর্থনীতিটা কিছুটা চাঙ্গা হবে। শাওন। আব্দুল্লাহ তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে কঠিন চিবরদান ও বৌদ্ধ মহাসম্মেলন। সেখানে রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী, যাচ্ছি তার কাছে। ঐশী, কঠিন চিবরদান অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে কিনা
জানাবেন বিস্তারিত। শাওন, চিবরদান যে অনুষ্ঠান বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের সেটি শুরু হয়েছে এবং মোটামুটি চিবরদান বা কঠিন চিবরদানের যে প্রক্রিয়া সেটি গতকাল রাত থেকে শুরু হয়। চিবরদানের যে মূল প্রক্রিয়া সেটি যেই তুলা থেকে সুতা কেটে তারপর বৌদ্ধ সম্প্রদায়ের যে ভিক্ষুরা আছেন তাদের যে পরিধেয় বস্ত্র সেটিকে মূলত চিবর বলা হয়। চিবরদান অনুষ্ঠানটি আসলে বৌদ্ধ সম্প্রদায়ের পুরো 24 ঘন্টার মধ্যে আসলে এই যে পরিধেয় বস্ত্রটি ভিক্ষুদের সেটি তৈরির যে প্রক্রিয়া, তুলা থেকে সুতা কেটে রং করে এবং আগুনে শুকিয়ে 24 ঘন্টার মধ্যে এই যে পরিধেয় বস্ত্রটি তৈরি এবং এরপর ভিক্ষুদের সেটির দান, এই পুরো প্রক্রিয়াটি আসলে কঠিন চিবরদান এবং এটি আসলে আজকে সকালের মধ্যে শেষ হয়ে যায় মোটামুটি। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে বৌদ্ধ মহাসম্মেলন এবং এই মহাসম্মেলনে আসলে ধর্ম আলোচনা করছেন যারা ভিক্ষু আছেন তারা এবং একই সঙ্গে যারা ভক্ত আছেন তারাও কিন্তু মনোযোগ দিয়ে শুনছেন যে সমস্ত ধর্ম আলোচনা। এবং সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন হবে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পৃথিবীর সকল প্রাণীর প্রতি মঙ্গল কামনা করা হবে এবং এর মাধ্যমে আসলে কঠিন চিবরদানের যে মহা উৎসব সেটির সমাপ্তি ঘটবে। দেখছিলাম সরাসরি। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে।